নমস্কার। আমরা আজ রয়েছি আভাস রায়চৌধুরীর সঙ্গে। সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির তিনি সদস্য, একজন তরুণ নেতা। তার কাছে আমাদের বেশ কিছু প্রশ্ন আছে, আমরা সেগুলো নিয়ে এক্ষুনি শুরু করছি। কেন্দ্রীয় কমিটির পর্যালোচনায় বেশ কিছু দলগত ত্রুটি উঠে এসেছিল। প্রকাশ কারাত খুব সম্ভবত খসড়ায় কিছু প্রস্তাব দিয়েছিলেন, সেগুলো যদি বলতে অসুবিধা না থাকে কী ছিল এবং সেগুলো কি মেনে কাজ হচ্ছে? আমরা আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির মিটিং করেছি অক্টোবর মাসে। আচ্ছা আচ্ছা। এবং সেই কেন্দ্রীয় কমিটিতে আমরা যেটা আলোচনা করেছি তা তো এখনো প্রকাশ্যে আসেনি এবং সেটা প্রকাশ্যে আসবে। আমরা তো আমাদের পার্টি কংগ্রেসে যাচ্ছি 2025-এর 2 থেকে 6 এপ্রিল আমরা আমাদের পার্টি কংগ্রেসে যাচ্ছি। এবং সেই পার্টি কংগ্রেসে যে বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করি সেই বিষয়গুলির দলিল আমরা এখন তৈরি করছি। আচ্ছা আচ্ছা। অক্টোবরেও এই ধরনের একটা দলিল আমরা তৈরি করেছি। আবার আমাদের জানুয়ারিতেও পার্টির কেন্দ্রীয় কমিটির সভা আছে নিউ টাউনে, জ্যোতি বসু নগরীতে। সেখানেও আমাদের পার্টি কংগ্রেসের জন্য দলিল তৈরি হবে এবং এই সমগ্র দলিল গোটা পার্টিতে, এটা কেন্দ্রীয় কমিটির একমাত্র প্রপার্টি নয়, গোটা পার্টিতে আসবে। এবং আমাদের যে রাজনৈতিক প্রস্তাব, সেই রাজনৈতিক প্রস্তাবে তো সাধারণ জনগণ, এমনকি যারা আমাদেরকে অপছন্দ করেন, তারাও তাদের মতামত জানাতে পারেন। আমাদের সর্বশেষ 3 বছর আগে যে কান্নুরে আমরা পার্টি কংগ্রেস করেছি, এই ধরনের আমাদের রাজনৈতিক প্রস্তাবের উপর কয়েক হাজার সংশোধনী এসছিল, সেটা আসে। আচ্ছা। এবং এই সবটা মিলিয়ে আমরা আমাদের পার্টি কংগ্রেসে সেখানকার সারা দেশের রাজ্যগুলির সম্মেলন থেকে নির্বাচিত প্রতিনিধিরা তারা থাকেন, কেন্দ্রীয় কমিটির সদস্যরাও থাকেন, পলিট ব্যুরো নেতৃত্ব থাকেন, সবাই মিলে আলোচনার ভিত্তিতে আমাদের আগামী 3 বছরের জন্য আমাদের পার্টির রাজনৈতিক লাইন, সেই রাজনৈতিক লাইনকে কার্যকর করার জন্য কি সাংগঠনিক উদ্যোগ আমাদের নেওয়া দরকার, সেই সব কিছু আমরা আলোচনা করি এবং সেই আলোচনা আমরা করছি। তবে এইটা বলতে পারি, আমরা কমিউনিস্ট পার্টি সমস্ত স্তরের সম্মেলন বলুন, দৈনন্দিন মিটিং বলুন, আমরা প্রতিটি জায়গাতেই আমাদের যে কাজ আমরা করলাম সেই কাজের আমরা পর্যালোচনা প্রতি মুহূর্তে করি। আর পর্যালোচনা মানে হলো যেমন সাফল্য, সেটাকেও চিহ্নিত করা এবং সেই সাফল্যকে ধরে রাখা এবং আরও কি করে আমরা আরও সাফল্য অর্জন করতে পারি তার জন্য প্রক্রিয়া নেওয়া। আর এটা শুধু কমিউনিস্ট পার্টি বলে নয়, এটা বিজ্ঞানের নিয়ম, এটা ডায়ালেকটিক্স। আপনি আজকে যে অবস্থায় আছেন, এই অবস্থা থেকে আপনি যদি সামনের দিকে এগোতে চান, তাহলে এই এগোনোর প্রক্রিয়ার মধ্যে আজকের যে দুর্বলতা, ত্রুটি, বিচ্যুতিগুলি আছে সেগুলিকে চিহ্নিত করে, অতিক্রম করে তবে আপনি সামনের দিকে এগোতে পারবেন। তবে সেইটাকে বলে অগ্রগতি, তা নইলে সেটাকে অগ্রগতি বলে না। ফলে এটা শুধু কমিউনিস্ট পার্টি কি রাজনৈতিক দলের প্রশ্ন নয়। আপনি ল্যাবরেটরিতে যান, সেখানেও তো একই বিষয়। আপনি এই যে অল্প বয়স থেকে আমরা যারা স্কুল কলেজে পড়াশুনো করেছি, বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেছি, আমাদের এই যে একটা পরীক্ষা নেওয়া হতো, সেটার মানেটা কি? আসলে তো ব্যাপারটা তাই। সেই জন্য ব্যাপারটা এরকম নয়। আমরা প্রত্যেকটা স্তরেই আমাদের যখন সিদ্ধান্তের পর্যালোচনা করি এবং সেই পর্যালোচনায় ইতিবাচক দিক, সাফল্যের দিক, সেগুলোকে যেমন চিহ্নিত করি, দুর্বলতার দিক, সীমাবদ্ধতার দিক সবই আমরা চিহ্নিত করি। ফলে এটা কোনো নতুন পদ্ধতি নয় এবং এটা বিজ্ঞানেরই পদ্ধতি। আপনারা কি মনে করেন যে বিজেপি আপনাদের মূল শত্রু বা মানে মূল প্রতিদ্বন্দ্বী, এরকম কিছু? এটা আমাদের মনে করার কিছু নেই। আমার কথা হলো যে সিপিআইএম, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট, আমরা তো কোনো আঞ্চলিক পার্টি নই। আবার এটাও আমাদের একটা সর্বভারতীয় দৃষ্টিভঙ্গি আছে এবং যে কোনো দুনিয়ার যে কোনো কমিউনিস্টরা, কমিউনিস্ট পার্টি এবং কমিউনিস্ট হওয়ার সংগ্রামে যারা আছে, তারা তাদের নিজেদের দেশ তাকে যেমন ভালোবাসে, নিজেদের সমাজকে যেমন ভালোবাসে, তেমনি সংকীর্ণ জাতীয়তাবাদের দ্বারা তো আমরা পরিচালিত হই না। আমাদের একটা আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি আছে এবং শ্রমিক শ্রেণীর আন্তর্জাতিকতাবাদ। আমরা আমাদের যে পার্টির সর্বশেষ যে পার্টি কংগ্রেস আমরা করেছি কান্নুরে, এবার মাদুরাইতে গিয়ে এপ্রিল মাসে যেটাকে আমরা রিভিউ করব, সেই কান্নুরে আমরা বলেছিলাম আমাদের রাজনৈতিক পরিস্থিতি, পরিবেশ, দেশ, দুনিয়া, এই সবটাকে পর্যালোচনা করে আমরা কান্নুরে বলেছিলাম টু আইসোলেট অ্যান্ড ডিফিট বিজেপি। এখানে খুব ইম্পর্টেন্ট থিং হলো আইসোলেট শব্দ, এবং সেই আইসোলেট শব্দ বা বিচ্ছিন্ন করার শব্দটা আগে বসছে। শুধুমাত্র ইলেকটোরাল ডিফিট করাটা আমাদের টার্গেট ছিল না। তাহলে বিজেপিকে বিচ্ছিন্ন করা এবং বিজেপিকে
পরাস্ত করা। কান্নুর কংগ্রেস আমাদের এই নির্দেশ দিয়েছিল আর্থসামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক পরিবেশে যে আরএসএস বিজেপিকে বিচ্ছিন্ন করতে হবে, আরএসএস বিজেপিকে হারাতে হবে। এটা সর্বভারতীয় ক্ষেত্রে, এবং এইটা করতে গিয়ে আমরা 4টে পিলার এর উপর দাঁড়িয়ে আমাদের এই সমগ্র প্রক্রিয়াটা। প্রথম কথা আমরা কি বলেছিলাম, যে বিজেপিকে, আরএসএসকে বিচ্ছিন্ন এবং পরাজিত করার সংগ্রামে অভিজ্ঞতায় দেখা গেছে, আপনি মানতেও পারেন, আপনি নাও মানতে পারেন, যে এই যে আজকের এই যে আপনার কাছ থেকে যে প্রশ্ন, আপনি তো দীর্ঘদিনের একজন প্রবীণ সাংবাদিক মানুষ, আজকে আপনি এই যে প্রশ্নটা করছেন বামপন্থী আন্দোলনের একজন কর্মীকে বিজেপি সম্পর্কে, আমার ধারণা 20 বছর আগে তো কোনো প্রশ্নই নেই, 10 বছর আগেও আপনি এই প্রশ্ন করেননি। মোহাম্মদ সেলিমকে সর্বভারতীয় সম্পাদক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল আপনাদের দলে, এরকম শোনা যায়, তো তিনি এলেন না কেন? প্রথম কথা, এরকম প্রস্তাব হয়েছে বলে আমার অন্তত জানা নেই, আর সেলিমদা জানেন কিনা সেটাও আমার জানা নেই। এইরকম কোনো কথা আমাদের পার্টিতে কখনো এইভাবে হয় না। আমাদের পার্টিতে একেবারে নিচের তলা থেকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয় আমাদের কমিটি। এটা তো কোনো গোপন কথা নয়, এটা তো আমাদের পাবলিশ লিটারেচারে আছে যে কমিউনিস্ট পার্টি কেমনভাবে ফাংশন করে। কমিউনিস্টরা বিভিন্ন জায়গায় কাজ করে, ট্রেড ইউনিয়নে কাজ করে, কৃষকদের মধ্যে কাজ করে, ক্ষেতমজুরদের মধ্যে কাজ করে, ছাত্র যুবদের মধ্যে কাজ করে, বুদ্ধিজীবী মাস্টারমশাইদের কাজ করে, সমাজের পাবলিক লাইব্রেরিতেও কমিউনিস্টরা কাজ করে। কিন্তু কমিউনিস্টরা যখন এই ধরনের মানে সোসাইটির বিভিন্ন ক্ষেত্রে কাজ করে, সেটা তো একটা গণতান্ত্রিক প্ল্যাটফর্ম। কিন্তু কমিউনিস্ট পার্টি যেহেতু এই বিদ্যমান যে সমাজ, এই সমাজকে বদল করে আমরা নতুন একটা সমাজ তৈরি করতে চাই, তার মানে আসলে হলো স্রোতের উল্টো দিকে আমরা সাঁতার কাটছি। যে শত্রুর বিরুদ্ধে আমরা লড়াই করছি, স্পেসিফিক টার্মিনোলজি হলে যে 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 শ্রেণী শত্রুর বিরুদ্ধে আমরা লড়াই করছি, গোটা দুনিয়া জুড়ে এবং আমাদের দেশে তারা অত্যন্ত শক্তিশালী। ফলে আমাদের শত্রু অনেক শক্তিশালী, ফলে সেই জন্য বিপ্লবী একটা শক্তি হিসাবে কমিউনিস্টদের শৃঙ্খলা এবং সাংগঠনিক দৃঢ়তা অনেক বেশি হওয়া দরকার। সেই জন্য কমিউনিস্ট পার্টি পরিচালিত হয় গণতান্ত্রিক কেন্দ্রিকতার নীতিতে। মাইন্ড ইট, সেন্ট্রালাইজ ডেমোক্রেসি নয়, ডেমোক্রেটিক সেন্ট্রালিজম। এবং এই গণতান্ত্রিক কেন্দ্রিকতা তখনই প্রকৃত অর্থে সার্থক হয়ে ওঠে যখন পার্টির অভ্যন্তরে গণতান্ত্রিক পরিবেশকে আমরা রক্ষা করতে পারি, উন্নত করতে পারি, প্রসারিত করতে পারি। আপনি তাকিয়ে দেখুন ভারতবর্ষের অন্য সমস্ত শাসক শ্রেণী রাজনৈতিক দলগুলির দিকে, তারা মুখে গণতন্ত্রের কথা বলে, মিডিয়া তাদেরকে গণতান্ত্রিক দল বলে প্রচার করে, কিন্তু দেখুন কোনো দলের অভ্যন্তরীণ কিন্তু গণতন্ত্র নেই। আর আমরা সিপিআইএম বা কমিউনিস্টরা একেবারে নিচের তলায়, যেখানে আমাদের ব্রাঞ্চ, সেখান থেকে শুরু করে পর্যায়ক্রমে ক্রমে এই সম্মেলন প্রক্রিয়ার মধ্য দিয়ে দিয়ে আমরা আমাদের পার্টি কংগ্রেসে যাই, এবং এই সম্মেলনগুলির মধ্যে দিয়ে যেমন রাজনৈতিক পরিস্থিতির পর্যালোচনা করি, আলাপ আলোচনা করি, তর্ক বিতর্ক করি, একটা সিদ্ধান্তে আসি কি করতে হবে সেটাকে আমরা ঠিক করি আলাপ আলোচনা তর্ক বিতর্কের মধ্য দিয়ে। একইভাবে আগামী 3 বছরের জন্য আমাদের এই কমিটিগুলির থেকে শুরু করে পার্টির কেন্দ্রীয় কমিটি পর্যন্ত কি সেই কমিটি হবে, এটা কোনো অ্যাডহক ভিত্তিতে বা কোনো কোনো বিয়ন্ড পার্টি, কোনো পলিটিক্যাল পার্সন থেকে আমাদের এগুলো তৈরি হয় না, একেবারে ডেমোক্রেটিক্যালি ইলেক্ট হয়, নির্বাচিত হয়। ফলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় সর্বশেষ কান্নুর কংগ্রেসে পার্টির কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হয়েছে, রাজ্যের রাজ্য কমিটি নির্বাচিত হয়েছে। এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় কেন্দ্রীয় কমিটির মেম্বাররা পলিট ব্যুরো এবং তাদের সাধারণ সম্পাদক নির্বাচন করেছেন। সেই একইভাবে কান্নুরেও আমরা কমরেড সীতারাম ইয়েচুরিকে আমাদের সাধারণ সম্পাদক নির্বাচিত করেছিলাম। ঠিক একইভাবে মাদুরাইতেও গিয়েও আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে কমিউনিস্ট পার্টির চলন পদ্ধতি অনুযায়ী আমরা আমাদের পার্টির আগামী কেন্দ্রীয় কমিটি, আমাদের আগামী পলিট ব্যুরো, আমাদের আগামী সাধারণ সম্পাদক আমরা নির্বাচিত করব। আর এইটা কখনো ওই যে আপনাদের কাছে এই ধরনের ইনফরমেশন এর ভিত্তিতে আমাদের হয় না। আর আপনারা দেখেছেন যে এই যে একটু আগে আপনি বললেন, আমাদের পার্টির এই ধরনের প্রবীণ নেতৃত্ব, ভাবুন কমিউনিস্ট পার্টি, এই যে আমাদের সম্পর্কে তো কত কুৎসা হয়। জ্যোতি বসু যখন বেঁচে ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, আজকের রাজ্যের মুখ্যমন্ত্রী কত কুৎসিত কুৎসিত কথা তাদের সম্পর্কে বলতেন, যে এরা নাকি দেহত্যাগ না করা পর্যন্ত এরা নাকি কি যেন একটা বলতেন আর কি, মানে দায়িত্ব থেকে যায় না। আপনি ভাবুন তো, জ্যোতি বসু তো নিজে তার মুখ্যমন্ত্রীত্বের জায়গায় ছেড়েছিলেন, এবং আপনি ভাবুন তো ভারতবর্ষের মধ্যে আর একটা রাজনৈতিক দল দেখান, একটা রাজনৈতিক দল, বামপন্থীরা, আমার কথাটা কমপ্লিট করে নিই, দেখান যে দলে
যারা প্রবীণ নেতা তারাই সিদ্ধান্ত গ্রহণ করে বলল যে পরপর 3 টার্মের বেশি, স্বাভাবিকভাবে 3 টার্মের বেশি কোন স্তরের কমিটিতে কেউ সম্পাদকের দায়িত্ব পালন করতে পারবে না। ফলে এটা আমাদের কাছে কোনো মানে আপনার কাছে এই ধরনের হ্যাঁ দেখেছি বাজারে এই কথা ঘুরে বেরিয়েছে, এগুলো আমাদের কাছে কোনো কোনো এজেন্ডাই নয়, স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়েই আমাদের পার্টির নেতৃত্ব নির্বাচন। এই যে আমি বললাম 3 টার্মের যে কথাটা, এইটা কিন্তু প্রকাশ কারাতের নেতৃত্বেই সিপিআইএম এর পলিট ব্যুরো এবং কেন্দ্রীয় কমিটি এই সিদ্ধান্ত গ্রহণ করেছিল প্রকাশ কারাতের নেতৃত্বে। এবার এই যে সীতারাম দারও তো এটা লাস্ট টার্ম চলছিল, স্বাভাবিক প্রক্রিয়ায় 3 টার্মে চলছিলেন, এবং আমাদের পার্টিতে অতীতে কখনো এই ধরনের ঘটনা ঘটেনি, মানে সিপিআইএম এর কথা আমি বলছি, যে মানে সাধারণ সম্পাদক তার দায়িত্ব পালন করার সময় তার এই ধরনের প্রয়াণ ঘটেছে, এই অতীতে তো কখনো হয়নি। আমাদের পার্টিতে এই সীতারাম ইয়েচুরির অনুপস্থিতিতে পার্টির পলিট ব্যুরো ঐক্যবদ্ধভাবে তাদের দায়িত্ব পালন করছেন। আর পার্টির কেন্দ্রীয় কমিটিতে আলোচনার ভিত্তিতে ওই যে অক্টোবরের যে মিটিং এর কথা আমি বললাম, সেই অক্টোবরের কেন্দ্রীয় কমিটির সভাতে কেন্দ্রীয় কমিটি ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে আগামী পার্টি কংগ্রেস পর্যন্ত, যেহেতু আমাদের পার্টি কংগ্রেস অন হয়ে গেছে, সীতারামদা যখন প্রয়াত হচ্ছেন তার আগে আমাদের পার্টি কংগ্রেসের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, তাই আগামী সাধারণ সম্পাদক বা নেতৃত্ব মাদুরাইতে গিয়ে নির্বাচিত করবেন প্রতিনিধিরা। তাহলে এই সময় পর্যন্ত পলিট ব্যুরো অ্যাজ এ হোল যৌথভাবে সেই কাজ করবে, এমনিতেই পলিট ব্যুরো যৌথভাবে কাজ করে, তাহলে একজনকে তো এটাকে কোঅর্ডিনেট করতে হয়। তাই প্রকাশ কারাত আমাদের প্রাক্তন সাধারণ সম্পাদক, তিনি এখন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির কোঅর্ডিনেটরের ভূমিকা পালন করছেন। সীতারামদা মারা যাওয়ার পরে আপনাদের তো যথেষ্ট ক্ষতি হলো, তার কারণ একটা যে সর্বদল সমন্বয় উনি করতেন পরবর্তীকালে, এই যে ধরুন ইন্ডিয়া জোট আজকে যদি কোনো একটা বড় জায়গায় পৌঁছে যায় ভবিষ্যতে, সেটার তো একটুখানি সমস্যা হবে। দেখুন, এটা তো স্বাভাবিক, আমাদের পার্টিতে যে কোনো পার্টির সদস্য পলিট ব্যুরোর মেম্বার তো বটেই, এমনকি অনুসারী জনগণ তারা তো প্রত্যেকে তার নিজের নিজের জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ফলে প্রত্যেকের মৃত্যুই আমাদের পার্টিতে খুবই সাময়িক সময়ের জন্য খুবই ক্ষতিকর, একটা শূন্যস্থান কিছু সময়ের জন্য তৈরি করে। আবার যেহেতু কমিউনিস্ট পার্টি যৌথভাবে চলে, সবাই মিলেই সেই শূন্যস্থানকে পূরণ করার জন্য আমরা কাজ করি। এই যে আপনি ইন্ডিয়া কনসেপ্টের কথা বললেন, সর্বশেষ আমরা পার্টির যে কান্নুর কংগ্রেস করেছি, তার যে রাজনৈতিক লাইন, এক্ষুনি যে কথাটা আমরা বললাম যে বিজেপি আরএসএসকে বিচ্ছিন্ন এবং হারাতে হবে, তার জন্য পসিবল ব্রডেস্ট ইউনিটি গড়ে তোলা। তাহলে কান্নুর কংগ্রেসের এই রাজনৈতিক লাইনকে কার্যকর করেছেন সিপিআইএম এর সাধারণ সম্পাদক হিসাবে, করতে সচেষ্ট হয়েছেন আমাদের সেই সময়কার সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। এবং খেয়াল করে দেখেছেন, যখন বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলগুলির যখন সভা হচ্ছে, তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে আলটিমেট ফাইট করবে না, করেনি। কিন্তু আপনি চান বা না চান, সর্বভারতীয় পরিপ্রেক্ষিতে বা মিডিয়া এটা ওটা মিলিয়ে, এবং এমনকি জনগণেরও একটা অংশের কাছে তৃণমূলটা যেন বিজেপি বিরোধী, এরকম একটা তো পারসেপশন আছে, একটা ধারণা আছে। ফলে এই যে ধরুন না, যখন ইন্ডিয়ার ব্লক তৈরি হচ্ছে, ব্লক তৈরির জন্য মিটিং হচ্ছে, প্রথম মিটিং ব্যাঙ্গালোর, তারপরের মিটিং বম্বে, কত প্রচার মিডিয়াতে, কিন্তু দেখা গেল যে এটা দাঁড়ালো প্রচারের অনেক ধরনের ঘটনা। এই যে এই দেখতে পেলাম অমুক জায়গায় সীতারাম ইয়েচুরি অমুকের পাশে বসে আছে, তারপর প্রচার হলো যে বিরোধীদের মুখকে নেতাকে, ওদিকে তো নরেন্দ্র মোদী আছে। তো যাই হোক, এই সমস্ত কিছুকে জল ঢেলে দিয়ে ইন্ডিয়া ফরমেশন তৈরি হলো, এবং লোকসভা নির্বাচনের পরের কি পরিস্থিতি তৈরি হয়েছে সেটাও আমরা সবাই জানি। পরপর দুটো লোকসভায় বিজেপি নিরঙ্কুশ গরিষ্ঠতা থেকে বিজেপি 62-63টা পিছনে গেল। পরপর দুটো লোকসভায় বিরোধী কণ্ঠ বলে কার্যত কিছু ছিল না। এই লোকসভায় অপোজিশনের একটা শক্তিশালী ভূমিকা, যদিও আমরা গত পরশুদিন দেখেছি যে লোকসভায় ঢুকতে যাতে না পারে বিরোধীরা, তার জন্য বিজেপির এমপিরা পার্লামেন্টের দরজায়, এ তো পাড়ায় ভোটের সময় তৃণমূলকে দেখি, তো সেই কারবার দেখি, যা হয়েছে হয়েছে। আপনি যে কথাটা বললেন, এবং এটা ঘটনা, এই ইন্ডিয়া ফরমেশন করবার ক্ষেত্রে বাম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, বিজেপি বিরোধী, প্রকৃত বিজেপি বিরোধী, আই রিপিট, প্রকৃত বিজেপি বিরোধী এই রাজনৈতিক দলগুলোকে একটা জায়গায় নিয়ে আসা, পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে সেটাকে একটা ফরমেশনের জায়গায় দাঁড় করবার ক্ষেত্রে
ভারতবর্ষে এই সময়ে যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক সংগঠকেরা, নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তার মধ্যে কমরেড সীতারাম ইয়েচুরি অন্যতম। এবং এটা শুধু আমার কথা নয়, আমি তো তার পার্টির কর্মী। তালকোটরাতে সীতারামদার মৃত্যুর পর যখন আমরা অক্টোবরের 28 তারিখে আমাদের সীতারামদার আমরা স্মরণ সভা করছি, সেই স্মরণ সভা যেন মানে পরিণত হয়েছিল, সেখানে থাকার সুযোগ ঘটেছিল যে সমস্ত বিরোধী রাজনৈতিক দল যারা বিজেপি বিরোধী, এবং সেই স্মরণ সভায় অনুপস্থিত কারা? নর্মালি বিজেপি অনুপস্থিত, নর্মালি রাজ্যের তৃণমূল কংগ্রেস অনুপস্থিত। তা বাদ দিয়ে সে মল্লিকার্জুন খার্গে, রাহুল গান্ধী, আমি এই দুটো রাজনৈতিক এই দুজন নেতৃত্বের কথা বললাম এই জন্য যে ইন্ডিয়া ব্লকের প্রধান যে অংশ থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলের নেতারা সেখানে উপস্থিত, এবং প্রত্যেকেরই একটা অদ্ভুত আকুতি, যেটা আপনি আপনার প্রশ্নের মধ্য দিয়ে বললেন। একজন তো বললেন যে সিপিআইএম তার আরেকজন সাধারণ সম্পাদক তৈরি করে নিতে পারবে, কিন্তু আমরা আরেকজন সীতারাম কোথায় পাবো? তা এটা কথাটা হলো যে সীতারাম ইয়েচুরির আরএসএস বিজেপি বিরোধী লড়াইয়ের, এবং এটা সীতারাম ইয়েচুরি অর্জন করেছেন তার কমিউনিস্ট সত্তা থেকে। এটা সীতারাম ইয়েচুরি অর্জন করেছেন ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে কমিউনিস্ট পার্টির ভূমিকা থেকে। এটা সীতারাম ইয়েচুরি অর্জন করেছেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সাম্রাজ্যবাদ বিরোধী যে ঐতিহ্য, এবং শেষ 3টে দশকে কনসেপ্ট অফ ইন্ডিয়া, মানে ডেমোক্রেসি, সেকুলারিজম, তারপর সোশ্যাল জাস্টিস, ফেডারেল স্ট্রাকচার, এই যে সমস্ত কিছু। এবং প্রত্যেক বক্তাই এই কথা বারে বারে বলেছেন যে কমিউনিস্ট সীতারাম ইয়েচুরি ভারতবর্ষের বহুত্ববাদ, ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের সামাজিক ন্যায়ের ধারণা এবং ভারত ভাবনা, তাকে সবার ঊর্ধ্বে স্থান দিয়েছেন। এবং এটা সীতারাম ইয়েচুরি না, সীতারাম ইয়েচুরির পার্টি এটা সবার ঊর্ধ্বে স্থান দিয়েছেন। ফলে সেদিক থেকে প্রত্যেকেরই যেটা বক্তব্য, প্রত্যেকেরই একটা আকুতি যে এরপর কি হবে। তবে আমরা এটা বলতে পারি যে রাজনীতি এত চলমান একটা জৈব উপাদান, এবং দেখুন ইতিহাসে মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বিদ্রোহ, বিপ্লব, সমাজ বিপ্লব, আমাদের দেশের স্বাধীনতা সংগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমাদের দেশের স্বাধীনতার পর বামপন্থীদের আন্দোলন, শ্রমিক কৃষকের আন্দোলন, এখানে ব্যক্তি সংগঠকের গুরুত্বপূর্ণ ভূমিকা। আমি চাই বা না চাই, ইতিহাসে আব্রাহাম লিঙ্কন আছেন, ইতিহাসে নেলসন ম্যান্ডেলা আছেন, ইতিহাসে লেনিন আছেন, ইতিহাসে মাও জেতুং আছেন, ইতিহাসে গান্ধীজি আছেন, ইতিহাসে জওহরলাল নেহেরু আছেন, ইতিহাসে মৌলানা আবুল কালাম আজাদ আছেন, ইতিহাসে জ্যোতি বসু আছেন। কিন্তু এই সমস্ত মানুষদের গড়ে ওঠাটা যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো এই সমস্ত মানুষেরা কিন্তু গড়ে উঠেছেন তাদের নিজেদের সময়কার শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, মানুষের আন্দোলনের মধ্য দিয়ে। ফলে সীতারাম ইয়েচুরির অনুপস্থিতি নিশ্চয়ই সাময়িকভাবে একটা ক্ষতি, সাময়িকভাবে একটা শূন্যতা তৈরি করবে ভারতবর্ষের মানে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে, কনসেপ্ট অফ ইন্ডিয়ার ক্ষেত্রে। কিন্তু আমরা এটা বিশ্বাস করি যে ইতিহাস মানুষ রচনা করেন, মানুষ ইতিহাস রচনা করেন। মানুষের লড়াইয়ের মধ্য দিয়েই যারা প্রকৃতপক্ষে ভারতবর্ষের গণতান্ত্রিক স্ট্রাকচারকে রক্ষা করতে চায়, ধর্মনিরপেক্ষ স্ট্রাকচারকে রক্ষা করতে চায়, সামাজিক ন্যায়ের ধারণাকে রক্ষা করতে চায়, বহুত্ববাদ এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে রক্ষা করতে চায়, লড়াইয়ের মধ্য দিয়েই নিশ্চয়ই সবাই মিলেই সেই ভূমিকা পালন করতে পারবে। আমরা কমিউনিস্টরা তো করবই, আমরা বামপন্থীরা তো করবই, এবং এই সংগ্রামেই আমরা আছি। আমরা কান্নুর থেকে মাদুরাই যাচ্ছি, সেখানেও আমরা পর্যালোচনা করব, যেটা আপনি সীতারাম ইয়েচুরির ওই অনুপস্থিতির কথাটা ধরে বললেন, যে বিজেপি আরএসএস বিরোধী যে লড়াই, সেই লড়াইকে আমরা কি ভূমিকা পালন করতে পারলাম বা আগামী দিনে কি করব। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা, এই যে আরএসএস বিজেপিকে বিচ্ছিন্ন করা এবং তাদেরকে পরাজিত করার যে লড়াই, এই লড়াইটা অবশ্যই আমাদের সংবিধান রক্ষার লড়াই। কিন্তু এই সংবিধান রক্ষার লড়াই কখনোই জয়যুক্ত হতে পারবে না সংবিধানটা যাদের জন্য, ভারতবর্ষের সাধারণ মানুষের জন্য। এই সংবিধান আদানি আম্বানির জন্য নয়, এই সংবিধান ভারতবর্ষের সাধারণ মানুষ তৈরি করেছে। আজকে যারা দিল্লির শাসন ক্ষমতায় আছেন, এদের বাপ ঠাকুর দাদারা কেউ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেননি, বরং তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তাহলে ভারতবর্ষের জনগণের জন্য এই সংবিধান, তাহলে সেই সংবিধানকে রক্ষার লড়াইও কিন্তু জনগণের অস্তিত্ব রক্ষার লড়াই, মানে জনগণের রুটি রুজির লড়াইয়ের সঙ্গে সম্পর্কযুক্ত। আমরা বামপন্থীরা সেই লড়াইটাও কিন্তু একসঙ্গে করতে চাই।